জিনিয়াস এডুকারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের একটি ইংরেজি কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই কবিতা থেকে কোন প্রশ্নগুলি এবছর খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমাদের মাস্টারমশাই শামসুল হক আজকে আলোচনা করবেন, অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক। আর সেই সঙ্গে আগের দুটো পর্বে আমরা দেখিয়েছিলাম তোমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালির মূল বিষয়বস্তু, তার প্রেক্ষাপট গল্প আকারে মাস্টারমশাই বলেছিলেন। দ্বিতীয় পর্বে বলেছিলেন আমাদের এই কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা তিনি করেছিলেন। আর আজকের পর্বে আমরা তোমাদের শোনাবো এই কবিতা থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, মূল আলোচনায় আসার আগে আবারও বলে রাখি, আমাদের এই চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবে আর বন্ধুদের শেয়ার করবে। তো চলে আসি আমরা মাস্টারমশাইয়ের কাছে। এবার আমি আলোচনা করব এই কবিতার লাইনগুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে এবার তোমাদের সম্মুখে আমি আলোচনা করব। এই কবিতা থেকে প্রথম যে কোশ্চিন হতে পারে সেটা হলো হোয়াট টাইপ অফ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি কি ধরনের কবিতা। আমরা কবিতার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে আমরা জেনেছি এই কবিতাটি কি ধরনের কবিতা। তাহলে যদি এই কোশ্চিনটা আসে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আমরা উত্তরে কি বলবো? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ সনেট হ্যাভিং 2 stanzas of 4 lines is and 2 stanzas of 3 lines is, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি হলো একটা সনেট, যে কবিতার প্রথম দুটো স্তবক 4 লাইন বিশিষ্ট আর শেষ স্তবক দুটো 3 লাইন বিশিষ্ট। তাহলে প্রথম দুটো স্তবক 4 লাইন বিশিষ্ট, অর্থাৎ এই প্রথম অংশটিকেই বলা হচ্ছে অক্টেভ। আর কবিতার 3 লাইন বিশিষ্ট যে শেষ 2 স্তবক, সেই 2 স্তবককে বলা হচ্ছে সেস্টেট। তাহলে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি কি ধরনের কবিতা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কোশ্চেন হতে পারে হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো, অর্থাৎ মন্থর গতিতে নদীটা কিসের ওপর দিয়ে বয়ে গিয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটার উত্তরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে দ্য স্লো স্ট্রিম ফ্লোজ থ্রু এ স্মল গ্রিন ভ্যালি, অর্থাৎ একটা ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে এই নদীটা বয়ে চলে গিয়েছে। এরপরে যে কোশ্চেনটা হতে পারে সেটা হলো হোয়াট লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস অফ দ্য ভ্যালি, উপত্যকার উজ্জ্বল ঘাসের ওপরে কোন জিনিসটা ফেলে রেখে গিয়েছে রূপালী রঙের লম্বা ফিতে। অর্থাৎ আমরা জানি দ্য স্লো স্ট্রিম লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস অফ দ্য ভ্যালি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হতে পারে হোয়াট ফিল দ্য হলো ফুল অফ লাইট, কোন জিনিসটা উপত্যকাটিকে আলো দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে। এই কোশ্চেনের উত্তরে আমরা বলবো দ্য সানস রেজ ফিল দ্য হলো ফুল অফ লাইট। এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হতে পারে হাউ ডাজ দ্য ইয়াং সোলজার লাইভ ইন দ্য ভ্যালি, অর্থাৎ অল্প বয়সের সৈনিকটা উপত্যকায় কিভাবে শুয়ে আছে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্য ইয়াং সোলজার লাইজ ওপেন মাউথ ইন দ্য ভ্যালি উইথ এ পিলো মেড অফ ফার্ন আন্ডার হিজ হেড, অর্থাৎ সৈনিকটা শুয়ে আছে ফার্ন গাছের তৈরি একটা বালিশ মাথায় দিয়ে এবং মুখটাকে হা করে। পরবর্তী যে কোশ্চেন হতে পারে সেটা হলো হাউ ইজ দ্য সোলজার, সৈনিকটা কেমন। এখানে সৈনিকটা কেমন, এই কোশ্চেনের উত্তরে আমরা যেটা বলতে পারি সেটা হলো দ্য সোলজার ইজ ভেরি ইয়াং, অর্থাৎ সৈনিকটা খুবই অল্প বয়সের একজন সৈনিক। তারপরে যে কোশ্চেন হতে পারে
হোয়াট ইজ দ্য পিলো মেড অফ, বালিশটা কিসের তৈরি? দ্য পিলো ইজ মেড অফ ফার্ন। তারপরে যে কোশ্চেন এখানে হতে পারে, হোয়াট ডাজ দ্য হেভি আন্ডারগ্রোথ সাজেস্ট হিয়ার অর মিন হিয়ার? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য হেভি আন্ডারগ্রোথ মিনস bushes and plants that grows plentifully in the valley। অর্থাৎ এখানে হেভি আন্ডারগ্রোথ বলতে বোঝানো হচ্ছে উপত্যকায় জন্মানো যে লতাপাতা, গুল্মজাতীয় উদ্ভিদ, সেগুলোকে বোঝানো হচ্ছে। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ পেল। এই পেল শব্দটা দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পেল সাজেস্ট হিয়ার? এই কোশ্চেনের উত্তরে যেটা আমরা বলতে পারি সেটা হলো দ্য ওয়ার্ড পেল সাজেস্ট দ্যাট দ্য সোলজার ইজ ডেড। অর্থাৎ পেল শব্দটা ইঙ্গিত দিচ্ছে যে সৈনিকটা মৃত। তারপরে শান শোক বেড, এই শান শোক বেড বলতে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ হোয়াট ডাজ দ্য শান শোক বেড সাজেস্ট হিয়ার? এর উত্তরে আমরা বলবো হিয়ার দ্য ওয়ার্ড শান শোক বেড suggests that the bed where the soldier sleeps gets the sunlight plentifully। অর্থাৎ এখানে শান শোক বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো সৈনিকটা যে বিছানায় শুয়ে আছে সেই বিছানা, যে বিছানাটা প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাভ করে। তারপরে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাজলিপ ইন দ্য ভ্যালি? অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতায় সৈনিকের পাগুলো কোথায় রয়েছে? ইন দ্য পোয়েম অ্যাজলিপ ইন দ্য ভ্যালি দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স। তারপরে যে কোশ্চেনটা হতে পারে, হাউ ইজ দ্য সোলজার্স স্মাইল? সৈনিকের হাসিটা কেমন? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য সোলজার্স স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টিল উইদাউট গাইল। অর্থাৎ সৈনিকের হাসিটা হলো একজন শিশুর হাসির মতো, ছলনাবিহীন স্নিগ্ধ হাসি। তারপরে যে কোশ্চেন হতে পারে, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? কবি কেন প্রকৃতিকে বলেছেন সৈনিকের দেহটা উষ্ণ রাখতে? এই কোশ্চেনের উত্তরে বলবো দ্য পোয়েট আস্কস নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সো দ্যাট হি মে নট ক্যাচ কোল্ড বিকজ হি লাইজ আন্ডার দ্য ওপেন স্কাই। অর্থাৎ কবি প্রকৃতির কাছে অনুরোধ করেছেন সৈনিকের দেহটা উষ্ণ রাখার জন্য, যাতে করে তার ঠান্ডা না লাগে, কারণ সৈনিকটা খোলা আকাশের নিচে শুয়ে আছে। তারপরে যে কোশ্চেনটা হতে পারে, হোয়াই ডোন্ট দ্য হামিং ইনসেক্টস ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট? অর্থাৎ গুঞ্জনরত কীট পতঙ্গরা সৈনিকের ঘুম বা বিশ্রামে কেন ব্যাঘাত ঘটাতে পারছে না? দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট অর স্লিপ বিকজ হি ইজ অ্যাকচুয়ালি ডেড। অর্থাৎ গুঞ্জনরত কীট পতঙ্গেরা সৈনিকের ঘুমে বা বিশ্রামে ব্যাঘাত ঘটাতে পারছে না, কারণ এখানে সৈনিকটা আসলে মৃত একজন সৈনিক। তারপরে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হলো কবিতার লাস্ট লাইন, যে হোয়াট ডাজ দ্য টু রেড হোলস ইন্ডিকেট হিয়ার? এখানে লাল রঙের দুটো গর্ত কিসের ইঙ্গিত করছে? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। হিয়ার দ্য টু রেড হোলস ইন্ডিকেট টু বুলেট উন্ডস দ্যাট হ্যাভ কজড দ্য ডেথ অফ দ্য সোলজার। অর্থাৎ এখানে লাল রঙের দুটো গর্ত বলতে বোঝানো হচ্ছে গুলিবিদ্ধ হওয়া বা গুলিতে তৈরি হওয়া দুটো ক্ষতস্থান, আর যে ক্ষতস্থান দুটিই হলো সৈনিকের মৃত্যুর কারণ।
তাহলে যে কোশ্চিনগুলো নিয়ে আমি আলোচনা করলাম এই কোশ্চিনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। এই কোশ্চিনগুলোর ওপরে তোমাদেরকে যথেষ্টভাবে পড়াশোনা করতে হবে এবং কোশ্চিনগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। আমি যে আলোচনা করলাম সেই আলোচনার বাইরেও অনেক কোশ্চিন হতে পারে। যেমন একটা কোশ্চিন হতে পারে যে হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম অ্যাজলিপ ইন দ্য ভ্যালি। অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতার প্রেক্ষাপটটা কি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চিন। এর উত্তরে বলবো দ্য সেটিং অফ দ্য পোয়েম অ্যাজলিপ ইন দ্য ভ্যালি ওয়াজ দ্য Franco-Prussian War of 1870 or the Franco-Russian War of 1877। অর্থাৎ অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতাটির প্রেক্ষাপট হলো বা পূর্ব কারণ হলো 1870 সালে ফ্রান্স আর প্রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ, অথবা 1877 সালে ফ্রান্স আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধটা এই কবিতার পূর্ব কারণ বা প্রেক্ষাপট। তারপরেও কোশ্চিন হতে পারে হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম অ্যাজলিপ ইন দ্য ভ্যালি। অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতার মূল বিষয়বস্তুটা কি, আমরা এর উত্তরে বলবো দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম অ্যাজলিপ ইন দ্য ভ্যালি ইজ দ্য ফিউটিলিটি অফ ওয়ার। অর্থাৎ অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতাটির বিষয়বস্তু হলো যুদ্ধের নিষ্ফলতা। এই কোশ্চিনগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন। এই কোশ্চিনগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।